record, then share the screen share. So we'll start our class now. আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই, তাহলে আমরা এখানে আমরা প্রেজেন্টেশনে গিয়ে আমরা yes কোথায় গেল click here oh sorry presentation okay presentation mode okay so আমরা এটা অনলাইন ফ্রি ক্লাসই করাচ্ছি প্র্যাকটিক্যাল কম্পিউটার লিটারেসি অর্থাৎ আমরা অনলাইনে যা পাচ্ছি এখন আমরা এখান থেকে ক্লাসটা করাচ্ছি এবার আমরা এরপরে আমরা যাব আজকের ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি 13 নম্বর ক্লাস তো আমরা সেকশন বি থেকে যাচ্ছি এখন সেকশন বি হচ্ছে কোনটা আমরা কি অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লিকেশন গুলো শিখছি এখন প্রথম দিকে ফান্ডামেন্টাল অফ কম্পিউটিং শিখেছিলাম এখন আমরা কি অ্যাপ্লিকেশনে যাচ্ছি সো আজকে আমরা শিখবো ফাইনালাইজিং এ ডকুমেন্ট এতদিন আমরা করছিলাম একটা ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় তারপর ওগুলোকে বেসিক গুলো আর কি তারপর কিভাবে ফরম্যাট করতে হয় ফরম্যাটিং মানে ইনডেন্টেশন আছে তো এডিট করা বোল্ড করা ওগুলো শিখছো আজকে হচ্ছে টোটাল জিনিসটা একটা ফাইনালাইজ করে প্রিন্ট করা বা একটা ডকুমেন্ট হিসেবে সেট করা এটা হচ্ছে ফাইনালাইজিং ফাইনালাইজিং মানে একেবারে কম্পোজ করে তুমি একটা ফাইনাল একটা ইয়েতে দাঁড় করানো শেপে মানে হয় প্রোডাকশনের জন্য প্রিন্টের জন্য বা কাউকে সাবমিট করার জন্য তো ওটাকে বলে ফাইনালাইজিং ডকুমেন্ট কারণ তোমার কাছে এখন এটা জিনিসটা একটু তো ভেগ মানে একটা অস্বচ্ছ মনে হবে কারণ তুমি তো আর প্র্যাকটিক্যালি কিছু করতেছো না বা কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় সাবমিট করতেছো না যখন এই কাজগুলো প্র্যাকটিক্যাল করবো তখন মনে হয় ও আমরা তো এরকম করছিলাম এখন এই জিনিসগুলো আসলে ওভাবে গুরুত্ব বোঝাও কঠিন কারণ তুমি তো প্র্যাকটিক্যালি এটা তোমার কাজের জন্য বা এর জন্য দিচ্ছ না কাউকে প্রজেক্টটা সাবমিট করতেছো না যখন করবা যে এটার সাথে তোমার বাধ্যবাধকতা জড়িত থাকবে যে তোমার তুমি স্যালারি পাবা বা তুমি এটার জন্য তখন তোমার দেখবে যে ওটা করতে তোমার তখন লাগবে এই জিনিসগুলো আগে একটু ভালো শিখা হচ্ছিল এখন আসলে বোঝা যায় না কারণ আমরা এটা ছোট পরিসরে কাজ করতেছি ছোট পরিসরে মানে আমরা একটা বড় ডকুমেন্ট নিয়েও কাজ করি নাই এইভাবে যাই হোক ফাইনালাইজিং ডকুমেন্ট তো ফাইনালাইজিং ডকুমেন্টে আমরা আজকে শিখবো হেডার ফুটার ওই দিন আমি বলছিলাম কিছুটা হেডার প্রত্যেকটা তোমাদের বই দেখবা যে তোমরা যে পাঠ্যপুস্তক গুলো পড়ো প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবা উপরে নিচে কি লেখা থাকে হয় চ্যাপ্টারের নাম লেখা থাকে এক কোণে লেখা থাকে কোন চ্যাপ্টার বা তারপর ওই টপিকটা কি প্রত্যেকটা পেজে থাকে বা বইয়ের নামটা কি তুমি দেখবা যে তোমার যে কোনো টেক্সট বইতে বা তোমার যে কোনো বইতে ওই জিনিসগুলো উল্লেখ থাকে প্রত্যেক পেজে মানে উপরের দিকে কিছু লেখা থাকে মানে পুরো লাইন না হয়তো 2-3 অক্ষর বা হাফ লাইন এদিকে হাফ লাইন ডান দিকে বাম দিকে এভাবে করা থাকে ওগুলোকে বলে কি হেডার মানে তোমার একটা পেজের উপরের পোর্শনে যেটা জেনারেলি সবসময় ইউজ হয় না এটাতে স্পেসিফিক একটা ইনফরমেশন দেওয়া থাকে যেমন তুমি একটা ডকুমেন্ট তৈরি করতেছো বা একটা তোমার একটা কোম্পানির নাম সবসময় থাকবে ধরো ওই কোম্পানির নামটা উপরে টপে অলওয়েজ থাকবে অল পেজে ওইটাতে হচ্ছে হেডার তো ফুটার কি ফুটারও আছে ফুটার হচ্ছে কি তোমার পেজের নিচেও কিছু জিনিস লেখা থাকে অনেক ক্ষেত্রে দেখবা যে একবার তলে তো ওটা হচ্ছে হয়তো নোট লিখতে পারে বা কোনো একটা ইনফরমেশন দিতে পারে ওটা হচ্ছে ফুটার আর একটা ফুটারের জিনিস থাকে ওটা হচ্ছে তোমার ওই পেজ নাম্বারিং এটা আমরা পরে যাব তাহলে হেডার হচ্ছে কি কোন একটা পেজের উপরে অর্থাৎ তোমরা কোন একটা তুমি কম্পোজ করা ডকুমেন্টের কারণ তোমাদের বইগুলো তো আসলে কম্পোজ করা হয় ইলেকট্রনিক্যালি তো ওই কম্পোজের উপরের লাইনটা হচ্ছে মানে টপে একেবারে যেটা প্রত্যেক পেজেই থাকবে হেডারটা কিন্তু তুমি যখন করবা ওটা ইচ এন্ড এভরি পেজে চলে আসবে তুমি চায় বা না চাও এটা চলে আসবে ওটা কারণ কি তুমি এটা হেডার হিসেবে সেট করছো তাহলে ফুটারও একই জিনিস ফুটার হিসেবে যে জিনিসটা সেট করছো ওটা প্রত্যেক পেজে চলে আসবে তুমি যতই ইয়ে করো না কেন না চাইলে পুরো মুছে দিতে পারো কিন্তু হেডার ফুটার মনে করবা তুমি যখন একটা নিউ পেজ পারে একটা পেজ নতুন আসবে টাইপ করতে করতে সঙ্গে সঙ্গে হেডার ফুটার চলে আসবে আচ্ছা তাহলে হেডার ফুটারের মধ্যে কিভাবে করতে হয় এটা সিম্পল জিনিস অ্যাকচুয়ালি ব্যাপারে যখন তুমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করবা এগুলো আরো শিখে যাবা তা জাস্ট আপাতত তোমার হেডার ফুটার জিনিসটা কি তুমি এটা জানাই ইম্পর্টেন্ট তো এটা কোথায় করতে হয় অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে তুমি এই ধরো কোনো জায়গায় সময় ভুলে গেছো তো তুমি প্লে করবা ওই রিবন উপরে রিবন যে বাটনটা আছে ওটা নিয়ে প্লে করবা হোমের মধ্যে ম্যাক্সিমাম জিনিস থাকে হোমের মধ্যে তুমি যত এডিটিং জিনিসগুলো হোমে থাকে হোম বাটনে ওই উপরে একটা হোম বাটন আছে হোম বাটনে থাকে আর ইনসার্টে থাকে যে
কিছু স্পেসিফিক। ইনসার্ট মানে কি, তুমি হেডার নতুন করে ঢুকাতে যাচ্ছ, ওটা বলে ইনসার্ট। তুমি একটা ছবি ঢুকাতে যাচ্ছ, ইনসার্ট। তুমি এগুলো একটু মনে রাখলে দেখবে যে তুমি এটা তো ঢুকাতে হবে ইনসার্ট, তাহলে ইনসার্ট আমি গিয়ে দেখি। তা পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, এইগুলো ট্যাব গুলোর মধ্যে প্লে করবা, কিন্তু ম্যাক্সিমাম কাজ হয় হোমে। হোমের মধ্যে তোমার যত কাজ ওখানে হয়ে যায়। তাহলে ইনসার্ট করার জন্য কি, হেডার করার জন্য ইনসার্ট ট্যাবে যেতে হবে। উপরে যেটা ট্যাব আছে অনেকগুলো অনেকগুলো লেখা আছে, দেখো ওগুলো ট্যাব বলে প্রত্যেকটাকে। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ওগুলো একটা একটা ট্যাব। ওই ট্যাবের মধ্যে তুমি ইনসার্ট ট্যাবে যাবা। ইনসার্ট ট্যাবে দেখো মাঝখানে লেখা আছে হেডার, ওখানে হেডারে ক্লিক করলা। ক্লিক করলা, তো এটা হয়তো নতুন ভার্সনে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট ব্যাপারটা একই। ওই ট্যাবটা একটু নতুন, মনে হয় একবার নিউ ভার্সন যেটা আছে ওয়ার্ডের, ওটা একটু ডিফারেন্ট দেন এটা। তো তোমাদের মনে এইটা ইউজ করো তোমরা, এই ভার্সনটা ইউজ করছে ইয়েতে বাংলাদেশে মোস্টলি। আচ্ছা, হেডার তো হেডার দিলাম। তো হেডারে ক্লিক করার পর তুমি ওই নিচে দেখো, ওই এই আমি যে ইয়েটা দেখাচ্ছি ছবিটা, তার নিচে একটা টাইপ টেক্সট লেখা আসছে একটু নিচের দিকে, নিচের দিকে। টাইপ টেক্সট মানে তুমি এখানে হেডার ক্লিক করার সময় তোমার হেডারের ওইখানে ইয়েটা চলে যাবে এবং নিচে একটা ডটেড লাইন আসবে। নিচেরটা দেখবা ডার্ক হয়ে গেছে, তুমি যে তোমার মেইন পেজটা ডার্ক হয়ে গেছে একটু, ওই যেটা হেডার পেজটা ক্লিন, এটা লেখার জন্য টাইপ টেক্সট, তুমি টেক্সট টাইপ করলা। টাইপ করার পর তুমি করতে পারো দুই ভাবে যেতে পারো, ফুটারে। ফুটারে আর হেডারে কিন্তু ক্লিক করে যাওয়া যায়, পরে দেখাবো যে এভাবে না গিয়ে তুমি সরাসরি ডকুমেন্ট থেকে ডাবল ক্লিক করেও হেডারে যেতে পারো। আচ্ছা, ফুটারে যেতে গেলে লাস্টের দিকে তুমি ডাউন স্পেস দিলে হয়, বা ওই গো টু ফুটারে ক্লিক করতে হবে। তারপর তুমি এখন এখানে ডেট দিতে যাচ্ছ। তুমি প্রত্যেক সময় যখন ডকুমেন্ট খুলবা, ওটা তুমি যাচ্ছ, আমি স্ট্যাম্প থাকবে, স্ট্যাম্পিং বলে, ডেট স্ট্যাম্প মানে এটাকে ওই কারেন্ট তুমি যেদিন কাজ করছো ওই ডেটটা তুমি সবসময় পুট করতে যাচ্ছ। তুমি বলছো না আমি যখন করবো ওটা যাতে ওটা স্ট্যাম্পিং হয়ে যায় যে আমি অমুক টাইমে কাজ করছি। ওই ডেট এন্ড টাইমে ক্লিক করলে ওটা তুমি একবার ফিক্সড হয়ে যাবে, যখন ডকুমেন্ট খুলবা ওই টাইমটা এখানে ছাপ্পা পড়ে যাবে। তার মানে কি, ওটার নাম হচ্ছে ডেট এন্ড টাইম কে তুমি ইনসার্ট করলে হেডারে, হেডারের মধ্যে তুমি ডেট এন্ড টাইম ফিক্সড করতে পারো। এক কোণে আসবে ডেট এন্ড টাইম। তারপরে তুমি কিছু লিখতে চাইলে তাও আসবে। তারপরে ফুটার, ফুটারে গিয়ে তুমি ওই গো টু ফুটারে ক্লিক করবা, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে তখন তোমার যা ইচ্ছে তাই লিখলা নিচে। নিচে লেখার পরে তোমার ধরো মাঝখানে একটু ছোট কয়েকটা কথা লিখলা, হ্যাঁ এই ডকুমেন্টটা হচ্ছে ওই রিলেটেড, বা এটা অমুক রিলেটেড। ওটা লেখার পরে তুমি কি করলা, ক্লোজ করে দিলা। ক্লোজ করে দেওয়ার পর দেখবা যে তোমার যে লেখাগুলো বা ডেট গুলো দিছো ওগুলো প্রত্যেক পেজে রিকারিং, রিকারিং মানে বারবার আসতে থাকবে। তার মানে তুমি কোনো পেজে গেলেই দেখবা ওটা অটোমেটিক চলে আসছে। এই জন্য এগুলোকে বলে কি, হেডার আর ফুটার। তাহলে হেডার আর ফুটার হচ্ছে এমন জিনিস যেটা অলওয়েজ প্রত্যেক পেজে ফিক্স থাকে। তো ঢুকাতে গেলে কোথায়, হোম থেকে না। হেডার ফুটার মনে রাখবে ইনসার্ট, নতুন ভাবে ইনসার্ট করতে হয়, যেহেতু এটা নিউ জিনিস। তো এটা ইনসার্টে থাকে। ইনসার্ট মানে নতুন জিনিস প্রবেশ করানো। এভাবে মনে রাখলে হয়। তাহলে হয়তো এখন এখন বা পরেও মনে থাকবে না, শুধু আমার কথাগুলো হয়তো কখনো মনে আসবে, ও স্যার বুঝছি না, পাচ্ছি না তো, কোথায় পাবো না। ইনসার্ট, ইনসার্ট, হোম, ইনসার্ট দুটাকে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে নিবা তোমার ওয়ার্ড ডকুমেন্টে যখন তোমরা কাজ করবা ফিউচারে। ওকে, তারপর আমরা যাই পরের পেজে। আমাদের হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পেজ ব্রেক। এটা এত ইম্পর্টেন্ট না, এটা তবু আমি দেখাচ্ছি। তুমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো তোমার অফিস থেকে বলে দিল না, আপনারা এই জিনিসটাকে নেক্সট পেজে নিয়ে যান, এই লেখা পর্যন্ত এই পেজে থাকবে, পরেরটা খালি থাক, পরের পেজে চলে যাবে। তখন তুমি তখন বললা যে আচ্ছা আমি করে দিচ্ছি। তার মানে তুমি এখানে একটা জোর করে পেজ ব্রেক ঢুকাই দিলা। জোর করে পেজ ব্রেক ঢুকাই দিলা। জোর করে মানে কি, ইচ্ছে করে একটা নতুন পেজ ক্রিয়েট করে দিলা। প্রিন্ট করার সময় সে ওটাকে নতুন পেজ হিসেবে নেই, তুমি যেখান থেকে পেজ ব্রেক করে দিছো ওখান থেকে নতুন পেজ নিবে। আরেকটা যে কাজ করা যায়, তুমি যে অংশ থেকে তুমি পেজ ব্রেক করতে যাচ্ছ ওইখানে কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপলে হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট কি। তো তুমি যখন মোর ইনভলভ হবে কাজে, মানে বেশি বেশি কাজ করবা, তখন তোমাকে শর্টকাট কি গুলো, এগুলো দেখবা যে আস্তে আস্তে মাথায় চলে আসছে। আর শর্টকাট কি তখন শেখার চেষ্টা করবা। তুমি যে কোনো প্রতিষ্ঠানে যাও না কেন, শর্টকাট কি গুলো তখন আয়ত্ত করবা। আপাতত নতুন করার জন্য এভাবে, বা কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি তখন ইজি বলতে পারবা। কারণ এখন হয়তো ইন্টারভিউতে জিজ্ঞেসও করতে পারে, তো আপনাকে পেজ ব্রেক করতে বললো, হাউ ক্যান ইউ ডু দ্য পেজ ব্রেকিং। তুমি বলবো এখানে গিয়ে আমি এই পেজ লেআউটে, এটা হচ্ছে এই কোন ট্যাবে, এটা বলতে ভুলে গেছি, পেজ লেআউট ট্যাবে। যেহেতু পেজের সাথে রিলেটেড, পেজ লেআউট ট্যাবে দেখো প্রথমটা হচ্ছে হোম, ইনসার্ট, ওই পেজ লেআউট উপরের দিকে দেখলে ক্লিক করে তুমি পেজ ব্রেক করে দিলা।
তো পেজ ব্রেকটা খুব একটা লাগে না। তারপরেও বললাম যে কি লাগতেও পারে। তুমি যখন কাজ করবা বা ইন্টারভিউতে যাবা। কখনো জিজ্ঞেস করলে তখন এগুলো বলতে পারবা। হয়তো আমরা যেগুলো শিখতেছি সেগুলো হয়তো এখন তোমার ইন্টারভিউ রিলেটেড অনেক কাজে দিবে, বেনিফিট দিবে। যখন তোমার কোন একটা ইন্টারভিউতে যাবা। যদি এরকম কেউ জিজ্ঞেস করে। ওকে, তারপর আমরা দেখব আমরা কিভাবে ইনসার্ট ফটো। আমরা কিভাবে ফটো করতে পারি। এই প্রবেশ করাতে পারি। তাও একই জিনিস, হ্যাঁ? তোমার ওই আগে বলছি এটা ফটোটাকে ফরমেট করার জন্য এখানে যা দেখাচ্ছি। ১ম এ ইনসার্ট করতে হবে। ইনসার্ট এ গিয়ে ফটো ইনসার্ট করতে পারো বা অন্যভাবে করা যায়। তোমার ডকুমেন্টে থেকে তুমি একটা অন্য ফটো অন্য জায়গা থেকে কপি করে মানে রাইট ক্লিক করে কপি করে ওই ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি বা রাইট ক্লিক করে পেস্ট করতে পারো তোমার ডকুমেন্টে। এখন দেখবে যে হয়তো তুমি যে ছবিটা পেস্ট করছো বিশাল বড় হয়ে গেছে। আরে এটা তো আমি তো চাচ্ছি না। আমার তো চাচ্ছি এক কোণায় একটা ছোট্ট করে রাখবো। আমি তো এত বড় ছবিটাকে এখানে ঢুকাইতে পারব না। তখন কি করতে হবে? তুমি পেস্ট করার সঙ্গে এরকম একটা ৪ কোণায় কতগুলো পয়েন্ট চলে আসবে। একটা মার্ক চলে আসবে। দেখো এখানে মার্ক আছে, গোল মার্ক আছে। তো এটাকে তুমি রোটেট করাতে পারো। রোটেট মানে এদিক ওদিক ঘুরাতে পারো। এটা রিসাইজিং করতে পারো। রিসাইজিং মানে কি? ওই কোণা দিয়ে ধরে মাউস চেপে ধরে ড্রাগ করতে পারো। ড্রাগ মানে ছোট বড় করা। ছোট করে ছোট করতে পারো তুমি যেখানে দরকার। তাইলে এরপরে তুমি আবার চাইলে অনেক কাজও করতে পারো এখানে। বর্ডার দিতে পারো একটা। তারপরে আবার এই ছবিটাকে তুমি কি করতে পারো? দেখো এখানে কর্নারে রাইট কর্নারে উপরের দিকে লেখা আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার অনেকগুলো অপশন দেয়া আছে। তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো, ব্রাইটনেস চেঞ্জ করতে পারো। মানে এটাকে একটু অন্য লুক দিতে পারো। অন্য মানে ডিফারেন্ট টেক্সচার মানে সুন্দর অন্য ধরনের করতে পারো। টেক্সচার মানে হচ্ছে মানে ওটার ইয়েকে একটু অন্য ধরনের করা। তাহলে তুমি এ বিভিন্ন কাজ করতে পারো ফটোর উপর। কাজ করো কেন? কারণ তোমার ডকুমেন্টের সাথে এটা রিলেটেড একটা ছবি। মানে এই ছবিটাই অনেক কিছু বলে। তাইলে তুমি ছবিটা দেওয়ার পরে ওটাকে রিসাইজ করলা। রিসাইজ করার পর বর্ডার-টর্ডার করে তুমি এটাকে হয়ে গেল। এটা হচ্ছে ফরম্যাটিং করা ছবিগুলোকে। তো আ আরেকটা জিনিস বলা ছিল এটা হচ্ছে রিসাইজ করা। আচ্ছা পরে আমার মনে আসলে বলব। তো আপাতত ছবিটা আরেকটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে এখন তুমি যখন ডকুমেন্ট লিখছো, কোন জায়গায় তুমি এটা দিলা। দেওয়ার সঙ্গে হয় ২ টা কাজ হইতে পারে। তোমার লেখার মাঝখানে চলে গেছে, লেখার নিচে চলে গেছে, লেখা উপরে তুমি তখন মাথা একবারে একটু জটিল হয়ে যায়। আর নতুন করে আরে আমার লেখা তো সব সর্বনাশ হয়ে গেল। এই ছবি ঢুকানোর সঙ্গে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি ওটাকে একটা ওই এই ছবিটাকে তুমি যখন নাড়বা আরো কতগুলো অপশন আছে। তোমার ডকুমেন্টের যেখানে দিতে চাও সে ঢুকে যাবে লেখা ফাঁক করে। বা এক কোণায় দেখবেন তোমরা যখন দেখবা যে তোমাদের বইতে অনেকগুলো লেখা থাকে যে ছবির উপরে নিচে পাশে করে লেখা বা নিচের দিকে লেখা মানে এটা মাঝখানে ঢুকে গেছে লেখার মাঝখানে। তো এটা 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 র‍্যাপিং করা যায়। আ বুঝছো? এটা ওয়ার্পিং করা যায়। এটা লেখার ভিতরে থ্রু টেক্সট এগুলো কতগুলো কমান্ড আছে। কমান্ড মানে কি? ইয়েস কমান্ড আছে। ওই কমান্ড গুলো দিলেই তুমি এই ছবিটাকে তোমার লেখার যেকোনো জায়গায় ঢুকায় নাড়াতে পারবা, এদিকে নিতে পারবা। পরে আমরা এটা দেখবো। এটা খুব ইম্পোর্টেন্ট। তো সবসময় মনে রাখবা যে ছবিটার সাথে কোন জায়গায় ঢুকালে কিন্তু লেখাটাকে ভেঙে যেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। ওটাকে অ্যাডজাস্ট করারও সিস্টেম আছে। তো তুমি যদি লেখার নিচের দিকে ঢুকাও তাহলে কোনো সমস্যা নেই। লেখা ভাঙবে না। তুমি কোন লেখার মাঝখানে ঢুকাও দেখবা যে ছবিটা বড় হয়ে গেছে, লেখাগুলো ওইদিকে চলে গেছে। কেমন একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়ে যায় তখন। তাইলে শুধু মনে রাখবা ভয় পাওয়ার কিছু নেই। ওটাকে অন্য কিছু দিয়ে ইজিলি করা যায়। চেঞ্জ করা যায়। বা ছবিটাকে ছোট বড় করে তোমার ইচ্ছামত লেখাগুলো পাশে আনা যায়। তাইলে এটা হচ্ছে তোমার ছবিকে ইনসার্ট করা। তুমি ইচ্ছামত ছবি ইনসার্ট করতে পারো। কারণ তুমি যখন একটা ডকুমেন্ট লেখো বা তোমাদের বইগুলো যখন বুক ছবি করে, কম্পোজ করে, এটা আসবে তুমি যখন তোমরা একটা আ আ কম্পোজিং কোম্পানিতে চাকরি করতে পারো। তখন আসবে। তো বা তুমি একটা ডকুমেন্ট তৈরি করতে তখন আসতে পারে ছবি লাগবে, লোগো লাগবে, লোগো পাশে বসাইতে হবে। তখন কি করতে হবে? তোমাকে ফটো ইনসার্ট করতে হয়। তো ইনসার্ট ফটো দিয়ে লোগো ঢুকানো যায়। তারপরে যেকোনো রিলেভেন্ট ছবি দেওয়া যায়। তো এভাবে কাজ করা যায়। তো তোমরা যাদের কম্পিউটার আছে তারা নিজেরা কিছু কাজ করতে পারো ছবি দিয়ে। তোমার পার্সোনাল একটা অ্যালবাম বানাতে পারো। একটা লিখে নিচে টেক্সট লিখতে পারো যে, "আমি অমুক জায়গায় এটা ওই ছবি রিলেটেড।" এভাবে কতগুলো নিজে ছোট কাজ করতে পারো চাইলে। তাইলে কি হবে জানো? এটা তুমি ফ্যামিলিয়ার হবা।
এমনে লেখা, এমনে কাজ করা আর একটা পার্টিকুলার একটা বিষয় নিয়ে কাজ করার মধ্যে পার্থক্য আছে। এমনে অনেকে অনেক কিছু লিখতে পারে, করতে পারে। ওটা শিখা না। শিখা হচ্ছে তুমি যদি অর্গানাইজড ওয়েতে, অর্গানাইজড মানে একটা স্টেপ বাই স্টেপ যদি কোন কাজ করতে পারো নাইসলি, ওটা হচ্ছে আসল আসল প্রফেশনাল কাজ। মানে এই নাইলে কিন্তু কম্পিউটার জানাটা ওটা বলে না। শুধু কম্পিউটার খুলতে পারি, বন্ধ করতে পারি আর একটা ওয়ার্ড খুলতে পারি, ২ টা লিখতে পারি। ওটা কোন কম্পিউটার জানা হইল না। তো যা হোক এবার আমরা ইনসার্ট ফটো শিখলাম। এবার আমরা দেখব লাইন আর্ট। আচ্ছা তুমি ছবি ছাড়া তুমি একটা আর্টও করতে পারো। আর্ট মানে কি? ওখানে বিভিন্ন ধরনের সিম্বল অন্য অন্য কিছু আনতে পারো বা একটা রোড সাইন বা জেব্রা ক্রসিং অনেক ধরনের জিনিস তুমি আর্ট করতে পারো নিজে। কারণ এটা তোমার লেখার সাথে এটা সম্পৃক্ত বা এটা রিলেটেড। তুমি মানুষকে লেখার সাথে তোমার ছবি দিয়ে একটা ইনফরমেশন দিতে পারছো। হয়তো তুমি ছবি আঁকতে জানো না কিন্তু এখানে কতগুলো ইনবিল্ট কতগুলো ছবি আছে কোথায়? ওয়ার্ডে ওগুলো এনে, এনে তুমি বিভিন্ন ধরনের যেমন তুমি একটা জায়গায় আছে, এটা হচ্ছে কি ডিসেবল অ্যাক্সেস। ডিসেবল অ্যাক্সেস মানে কি হচ্ছে যারা হ্যান্ডিক্যাপড মানে হাঁটতে পারে না, চলতে পারে না তাদের জন্য হুইল চেয়ার। হুইল চেয়ারের একটা তোমার ছবি দিতে হচ্ছে তোমার ইয়ের সাথে লেখার সাথে। তখন তুমি এই আর্ট থেকে নিজে আর্ট করে নিতে পারো। আর্টের মধ্যে কি আছে দেখো, ওনাতে কতগুলো শেপ আছে। তুমি সার্কেল আঁকতে পারো, তারপর দাগ দিতে পারো। তাছাড়াও ওখানে অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার মানে ছবি আগের থেকে করা আছে। ওটা এখানে দেখানো নাই। পরে আমি দেখাবো। ওখান থেকেও তুমি ছবিগুলো ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট মানে কতগুলো স্পেসিফিক কার্টুন টাইপের ছবি দেয়া আছে। তো ওগুলো তুমি তোমার কম্পিউটারের ভিতরে থাকে এগুলো এই প্রোগ্রামের সাথে আসে। তো ওখান থেকে তুমি ইনসার্ট করে নিজের মতো করে একটা ড্রইং করতে পারো বা আঁকতে পারো। ওটা হচ্ছে তোমার কি লাইন আর্ট করা। গেল? তো এটা হচ্ছে তোমার আর্ট করা ইয়ের মধ্যে। এবার হচ্ছে আমরা দেখি সেট মার্জিন। এটা ভেরি ইম্পোর্টেন্ট। এইটা খুব, খুব ইম্পোর্টেন্ট। এটা করতে না পারলে ঠিকমতো তুমি তোমার ডকুমেন্টটা পারফেক্ট হবে না। কারণ কি? কারণ তুমি যখন প্রিন্ট নিবা বা ওই প্রিন্টিং কাগজটা তুমি যখন তোমার কোন ফাইলে রাখবা, এটাকে বলে পারফোরেটেড করে বা ছিদ্র করে বা পাঞ্চ করে, পাঞ্চ মানে ছিদ্র করা। আ ছিদ্র করে তোমার যদি একটা ফাইলের মধ্যে রাখো, তাইলে দেখবা যে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, লেখা কেটে যাচ্ছে। তুমি যখন পাঞ্চ করো। কি করতে হবে তাইলে? ডকুমেন্টটাকে তোমাকে এই সাইজ করতে হবে। মার্জিনটা সিলেক্ট করতে হবে। মার্জিন সিলেক্ট করা মানে কি তোমরা যেমন যখন পরীক্ষা দিতে যাও দেখবা যে খাতাটাকে হয়তো ভাঁজ করো। এদিকে ডান, বাম, বাম পাশে করে মাঝখানে একটা মার্জিন করো। বা স্কেল দিয়ে সবাই অনেক করে। স্কেল নিয়ে যায়। স্কেল দিয়ে যেখানে লিখবে ওই ২ পাশে কদ্দুর ছাদ দিবে একটা মার্জিন করে দেয়। মানে পরীক্ষার খাতার মধ্যেও। আমরাও তো করতাম। বা অনেকে খাতাটা ভাঁজ করে নেয়। ভাঁজ করে একটা মার্জিন তৈরি করে। ২ পাশে মার্জিন তৈরি করে। করে তোমরাও দেখছো। তাইলে এখানেও এখানে তো আর ভাঁজ করতে পারবা না ইলেকট্রনিক। তো এখানে উম কি করতে হবে তোমার? এই কাস্টমাইজ করতে হবে। মার্জিনটা তোমার মতো করে নিতে হবে। একটা ডিফল্ট দেয়া থাকে। ডিফল্ট মানে কম্পিউটার আসা আসা খোলার সঙ্গে, সঙ্গে একটা করা থাকে। এটা হচ্ছে ডিফল্ট। তুমি তোমার এটা হচ্ছে না। তুমি বলছো না আমি আরো বেশি উপরে ছাদ দিব, নিচে ছাদ দিব, ডান পাশে বেশি ছাদ দিব, বাম পাশে বেশি ছাদ দিব বা কম ছাদ দিব। তোমার ইচ্ছা। তাইলে তুমি কোথায় যাবা? পেজ লেআউট এ গিয়ে ওই মার্জিনে, মার্জিনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে তুমি যাবা কাস্টম মার্জিন হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো। কাস্টম মার্জিনে গেলে তুমি কি চাচ্ছ তোমার নিজের মতো করে দিতে পারবা। দেখো ওই লাল ইয়ের মধ্যে লেখা আছে টপে কদ্দুর দিবা, বাম পাশে লালে ২ এর নিচে লালে লেখা আছে। টপে কদ্দুর চাচ্ছ মানে উপরে তুমি কদ্দুর ছাড়তে চাচ্ছ, নিচে কদ্দুর জায়গা তুমি ছাড়তে চাচ্ছ তোমার পেজে। লেফটে বাম পাশে কদ্দুর ছাড়বা, ডান পাশে কদ্দুর ছাড়বা। এটা হচ্ছে তোমার এই ইয়ে ছাড়া। কি বলে? এই কদ্দুর ছাড়তে চাচ্ছ তুমি। আরেকটা আছে গার্টার পজিশন। গার্টার পজিশন হচ্ছে প্রিন্টিং এর জন্য। এটা প্রিন্ট বাইন্ডিং এর জন্য কিছু জায়গা রাখতে হয়। ওটা হচ্ছে গার্টার পজিশন। ওটা দরকার নাই তোমার। তো তাইলে আ বামে, ডানে, উপরে, নিচে কি জায়গায় চাচ্ছ। আরেকটা জিনিস আছে দেখো ওরিয়েন্টেশন। একটু নিচে ওরিয়েন্টেশন। তুমি যে এই লেখাটা ছাপাবা, তুমি কেমন চাচ্ছ? লম্বালম্বি? না একটু ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি? তোমার পেপারটাকে যদি চ্যাপ্টা করে নাও, সোজাসুজি না। এই চ্যাপ্টা ঘুরে নিলে ওভাবে করতে চাচ্ছ লেখাটাকে? তুমি লম্বা, লম্বালম্বি? না তোমার নরমাল যেমনি পেপার আছে ওরকম। তাইলে ওটা হচ্ছে পোর্ট্রেট। তুমি যেভাবে নরমাল লেখো ওটা পোর্ট্রেট। ওই কাগজটা যদি ঘুরে দাও, ওটাকে বলে কি? ল্যান্ডস্কেপ। এই ২ টো মনে রাখবা। এই ২ টো শব্দ অনেকেই জানে না হয়তো। তুমি ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে লম্বালম্বি। তুমি যেভাবে লেখো
আর কাগজটা একটা পেজ নিয়ে যদি এটাকে আবার ঘুরে দাও অন্যদিকে একটু 90 ডিগ্রি ঘুরে তুমি লেখো, মানে তেরচা করে দাও, চ্যাপ্টা করে দাও, ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তুমি কি ল্যান্ডস্কেপ রাখবা নাকি এটা পোর্ট্রেট এ রাখবা? এটা হচ্ছে তোমার ব্যাপার। তুমি যেভাবে বলে দিবা প্রত্যেকটা ডকুমেন্ট ওরকম হয়ে যাবে। তাইলে এখানে তাহলে মার্জিনটা কেন ইম্পোর্টেন্ট? ল্যান্ডস্কেপ করবা না পোর্ট্রেট করবা, তারপরে পেপার সাইজ কেমন হবে? এখানে পেপার সাইজও কাস্টম সাইজ করে দেওয়া যায়। পেপার কত কি পরিমাণ দিবা? ওখানে দেখো আরেকটা ট্যাব আছে। মার্জিনের পর একটা আছে পেপার। ছোট্ট করে একটা ট্যাব আছে পেপার। তুমি পেপার সাইজটা কি A4 সাইজ দিবা নাকি ফুল স্কেপ? অনেকগুলো পেপারের সাইজ আছে। তো তুমি তখন কাজ করবা, বিশেষ করে প্রিন্টিং লাইনে কাজ করলে ওরা বেশি জানে এগুলো। তো তোমার এত জানার দরকার নাই। A4 সাইজটাই মনে রাখো। A4 সাইজ হচ্ছে তোমরা যে পেজগুলো ইয়ে থেকে কিনো, প্রিন্টারের পেজ বাইরে থেকে কিনো, ছোট পেজ, ওটা হচ্ছে A4 সাইজ। আর আমাদের দিস্তে কাগজটা মনে হয় একটু ফুল স্কেপ, একটু বড়। দেখবা যে দলিল যেগুলো লেখা এগুলো আরো লম্বা। তো ওগুলো বিভিন্ন সাইজের পেপার। কিন্তু আমরা জেনারেলি A4 সাইজ ইউজ করি। A4 সাইজ মানে কি? বাজার থেকে প্রিন্টারের পেপার কিনলে যে সাইজটা দেখা যায় ওটাকে বলে A4 সাইজ। এটা A4 সাইজ মনে রাখবা। পেপার সাইজটা আমরা A4। ওটার একটা আ আছে, এই ডাইমেনশন আছে। তুমি পেপার সাইজে গেলে এখানে অনেকগুলো ডাইমেনশন তুমি দেখতে পারবে, ওখান থেকে শিখতে পারো। কম্পিউটারের পেপারে ক্লিক করলে ওদের মধ্যে কতগুলো করা আছে। এটা মানে এটা, এটার নাম এটা, এটার নাম এটা, ওটার সাইজ দেখে তুমি মুখস্থ রেখে দিতে পারো। তো এটা হচ্ছে তোমার কি এই সেট মার্জিন বা এটাও একটা পেজ সেটআপ। পেজ সেটআপটা খুবই দরকার। বিশেষ করে যখন তুমি কোন একটা ডকুমেন্টকে প্রোডাকশন এ যাবা বা ফাইনাল করবা। কারণ তুমি যদি উল্টাপাল্টা পেজ সেটআপ করে দাও, দেখবা যে প্রিন্ট নিবে তোর মাথাটা খারাপ হয়ে যাবে। কারণ তার প্রিন্টে ঠিক মতো আসবে না। একটা লাইন ওদিকে চলে গেছে, একটা লাইন সেদিকে চলে গেছে। তো মেজাজ খারাপ করে তোমার বস বলে, "এটা কি করছো তুমি?" তো বলছে, "আমি তো লিখছি, আমি তো জানি কম্পিউটার।" তো তুমি তো কম্পিউটারে তুমি কি এখানে তো প্রিন্ট ঠিক মতো আসে না যে শুধু এই পেজে তুমি তোমার কম্পিউটার ঠিক দেখবা সুন্দর। প্রিন্ট করার সময় দেখবা যে কেমন উল্টাপাল্টা চলে আসছে। তো এটা একটা কেমন বিচ্ছিরি না? তুমি তার মানে তুমি কম্পিউটার জানো না। তুমি শুধু লিখতে জানো বা তুমি কম্পিউটার তো ঠিকমতো জানো না, প্রিন্ট করতে জানো না। তাহলে পেজ সেটআপটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, পেজ সেটআপটা গেল। তারপর আমরা দেখি আবার কি আছে? মেইল মার্জ। মেইল মার্জটা এতক্ষণ লাগবে না তোমার। মেইল মার্জ হচ্ছে যে তুমি একটা লেখা লিখছো। তুমি এটা ৫০ জনকে ওর নামে নির্দিষ্ট নামে দিতে চাচ্ছ। একই জিনিস। ধরো তোমাদের একটা অ্যাডভার্টাইজ আছে, একটা প্রত্যেকটা লোককে তুমি ওর নামে দিতে যাচ্ছ। তাইলে কি তুমি ৫০ জনের জন্য ৫০ টা ডকুমেন্ট করা অনেক টাফ। তোমার কি করতে হবে? তুমি একটা লেখা লিখবা, একই চিঠি, যেমন তুমি নিমন্ত্রণ পত্র দিতে যাচ্ছ ধরো ৫০ জনকে ওদের নামে। তাইলে কি তুমি একটা লিখলা। তো প্রত্যেকের নামে যদি ৫০ টা ফাইল করতে চাও, অনেক বড় ব্যাপার-স্যাপার। একটা ফাইল করে তুমি ৫০ জনকে এটা ওদের নামে দিয়ে দিবা। ওটা হচ্ছে মেইল মার্জ। তো ওটা যখন আরেকটু অ্যাডভান্স হবা শিখবা, তার জাস্ট আমি তোমাকে বলে দিলাম। এখানে দেখা আছে কিভাবে একটা লেখা লিখে ফেললা। লিখার পরে তুমি ওই লেবেল, এনভেলাপ দেখো করা আছে। তুমি এনভেলাপ বানাতে পারো। এনভেলাপের উপরে ওদের নির্দিষ্ট নাম দিতে পারো। তারপরে ওদের অ্যাড্রেস দিতে পারো। তো অনেকগুলো ব্যাপার-স্যাপার আছে। তো এগুলো হচ্ছে মেইল মার্জ হচ্ছে আসলে অনেক লোককে একই ডকুমেন্ট ওদের নিজস্ব নামে বা ওদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠানো হচ্ছে। ওটা হচ্ছে মার্জিং করা, মেইল মার্জ করা। তার মানে কি? এক জিনিসটাকে মার্জ করে দেওয়া সবাইকে। কারণ তোমাকে সবার জন্য তাইলে আলাদা, আলাদা কি করতে হচ্ছে না? আলাদা, আলাদা ফাইল করতে হচ্ছে না। তাইলে ১,০০০ মানুষ হলে ১,০০০ ফাইল ওর নামে। এটা হচ্ছে অমুককে পাঠাবো, তমুককে। এটা তো ডিফিকাল্ট জিনিস। তাইলে তুমি ওদের একটা অ্যাড্রেস এক জায়গায় লিস্ট করে রাখবা। আর ওদের জন্য একটা চিঠি এক জায়গায় লিখবা এবং যে জায়গায় ওর নাম দেওয়া দরকার এমনভাবে এটা করা যায়, সেটিং করা যায়। তুমি এটার সাথে ওটা রিলেশন করে দিলে এক ক্লিক করলে দেখবা যে প্রিন্ট হবে যে কি ওদের নামে প্রত্যেকটা। বা হ্যাঁ, ওদের নামে প্রিন্ট হবে। তো এটা হচ্ছে মেইল মার্জিং। তো মেইল মার্জিং আপাতত একদম মনে রাখো। তো পরে দেখা যাক, যদি লাগে আমরা পরে দেখবো বা পরে শিখবো। তো মেইল মার্জিং শুধু ধারণাটা দিলাম। তোমরা যদি কখনো দরকার হয় তখন তোমরা Google এ গিয়ে YouTube এ যখন তুমি কাজে যাবা, সবসময় কিছু না পারলে Google এ চলে যাবা। কারণ তোমার এখন ধারণা হইছে। তুমি তখন Google এর ইনস্ট্রাকশন গুলো ইজিলি বুঝবা। বা YouTube এ যাবা। YouTube এ ওরা দেখায় দেয়। কারণ অফিসে যদি কেউ আটকে যায়, এখন দেখা যায় যে বেস্ট হচ্ছে YouTube এ যাওয়া, ওইখান থেকে দেখে ওই কাজটা করে ফেলা। তাইলে তোমার আর কি হবে? তুমি আটকাচ্ছও না। কারণ তোমার কাছে তো ইয়েগুলো জানো, টার্ম গুলো জানো। ওকে। তারপর আমরা
মেইল মার্জের পরে দেখবো মেইল মার্জ আবার আছে। মেইল মার্জ মানে কিভাবে অ্যাড্রেস, লাস্ট নেম কি ফিল্ড দিবা এগুলো এটা দরকার নাই। এখন আপাতত আমি বলে দিছি। তো ডকুমেন্ট এখন ওয়েব পেজে দিতে যাচ্ছ। অনেক ক্ষেত্রে আমরা কি আমি একটা ডকুমেন্ট লিখছি এটা আমি ইয়ে দিব। এই আমার ওয়েবে দিব। ওয়েব মানে তোমার এটার নাম হচ্ছে তোমার একটা ধরো ওয়েবসাইট আছে। ওখানে তুমি কি তুমি তো এই ডকুমেন্ট ডাইরেক্ট যদি দাও নিবে না। ওটাকে ওয়েবের জন্য ওর একটা ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ আছে। ওটা হচ্ছে HTML বলে। হ্যাঁ? HTML আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ? তো HTML ফরম্যাটে করবা। ওয়েব ফরম্যাটে করতে হবে। তো ওয়েব ফরম্যাটে করতে গেলে ওটাকে সেভ করার সময় তুমি ওই ফরম্যাট বানাতে হবে। যেমন কি তুমি ডকুমেন্টটা সেভ করার সময় সেভ এস ওই নিচে সেভ এস টাইপ ফাইল নেম একটা আছে তোমার ফাইল নেম দিলা কিন্তু কি টাইপের তুমি এই ফাইলটা বানাচ্ছ ওয়েব পেজ দেখো লেখা আছে ওয়েব পেজ ওয়েব পেজ নামে তুমি যখন সেভ করবা এই ডকুমেন্টটা তুমি ওয়েবে পাবলিশ করতে পারবা তার মানে কি তুমি লেখছো ডকুমেন্ট ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট তখন এটার লাস্টের ইয়ে হচ্ছে এক্সটেনশন হচ্ছে আগে শিখেছিলাম ডিও সি বা ডিও এক্স ধরো এটার নাম হচ্ছে ডকুমেন্টের নাম আছে তুমি ধরো একটা নাম দিছো বাংলাদেশ ডট ডিওসি বা ডিওএক্স ডিওসি হচ্ছে আগের ভার্সনের ওয়ার্ড ডিওএক্স হচ্ছে মডার্ন ভার্সন নতুন ভার্সন তাহলে এক্সটেনশন থেকে বুঝলে এটা কি ডিওসি মানে ডক ফাইল হলে তুমি ইয়ে করতে পারবা না ওয়েবসাইটে এটাকে বানাচ্ছে এইচটিএমএল ডট এইচটিএমএল বানাতে হবে তুমি যখন ডট এইচটিএমএল হিসেবে সেভ করবা তখন কম্পিউটার ভিতরে ওর মধ্যে ওটাকে এমন ভাবে ফরম্যাট করবে যাতে তুমি ওয়েবে এটাকে কি করতে পারো পাবলিশ করতে পারো পাবলিশ মানে তুমি আপলোড করতে পারো তাহলে এটা হচ্ছে ডকুমেন্টকে ওয়েবে পাবলিশ করার সিস্টেম এটা হচ্ছে বড় কথা এটা এটা এত ইম্পর্টেন্ট না তোমার জন্য পরেরটা বেশি ইম্পর্টেন্ট এটা কনভার্ট করা এটা পিডিএফ এ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ডকুমেন্ট আমি আমি যখন পাঠাই আমি কনভার্ট করি পিডিএফ এ পিডিএফ এ কেন কনভার্ট করি পিডিএফ মানে পোর্টেবল ডক ফরম্যাট এটা হচ্ছে বইয়ের মতো দেখায় ইলেকট্রনিক বই তোমাদের যত বই ডকুমেন্ট পাঠায় তুমি দেখবা তোমরা দেখছো মনে সম্ভবত এই স্কুল থেকে বা বাইরে থেকে যখন নোটিশ দেয় যেমন তোমাদের এবার যারা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে তাদের ইয়েটা চেঞ্জ হয়েছে সিলেবাসটা চেঞ্জ হয়েছে ওটা দিছে কোন ভার্সনে পিডিএফ ভার্সনে পাঠাইছে তোমরা আমি দেখছি পিডিএফ ভার্সন যখন তুমি ডকুমেন্টকে অন্য কাছে পাঠাতে চাও ওটাকে সে পরিবর্তন করতে পারবে না ওটা ওরকমই থেকে যাবে ওটা অনেকটা বইয়ের মতো মানে দেখতে লুক হচ্ছে বইয়ের মতো এটা প্রিন্টেড কিন্তু বইয়ের মতো লুক ওটাতে কাজ করা যায় না ওটাতে কাজ করতে স্পেশাল সফটওয়্যার লাগবে তো ওটার নাম হচ্ছে পিডিএফ যে কোনো ডকুমেন্ট তুমি যদি কাউকে পাঠাতে চাও সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে পিডিএফ করে পাঠানো পিডিএফটা হচ্ছে একবার অরিজিনাল বইয়ের মতো দেখানো যায় তোমরাও দেখছো এই স্কুল থেকে কলেজ থেকে যেসব ডকুমেন্ট পাঠায় ওরা জেনারেলি ছবি হিসেবে পাঠায় না পিডিএফ ফাইল পাঠায় তোমাকে যে কোনো পিডিএফ ফাইল যতগুলো বই করা আছে ইলেকট্রনিক বই সব পিডিএফ ফরম্যাটে পিডিএফ ফরম্যাট হচ্ছে জাস্ট বইয়ের মতোই কিন্তু ওটা বইয়ের ফ্লেভার মানে বইয়ের টাচ পাবা তুমি কম্পিউটারে মানে বইয়ের মতোই এক্সাক্ট বইয়ের মতো এটা ওটা দেখো তুমি কাজ করতে পারবে না তুমি কিছু লিখতে চাইলে লেখা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না ওগুলো ওগুলো ফিক্সড হয়ে গেছে তাহলে কোন একটা ডকুমেন্ট কনভার্ট করার জন্য পিডিএফ করার জন্য কি করতে হবে তুমি ওটাতে গিয়ে ওই ফাইলে গিয়ে যখন সেভ করবা তখন দেখো ওই পিডিএফ ওই অপশনটা ওই আগে এইচটিএমএল সিলেক্ট করছিল সেভ টাইপ এস সেভ এস টাইপ সেভ এস টাইপের মধ্যে তুমি করবা কোনটা ক্লিক করলে অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো ফরম্যাট আসে তুমি কি ফরম্যাটে চাচ্ছ তুমি পিডিএফটা ক্লিক করবা তারপর সেভ করবা সেভে হিট ক্লিক করবা তাইলে তোমার কি করবে তোমার ওটাকে কি হয়ে যাবে ওটা পিডিএফ হিসেবে সেভ হবে তার মানে কি তুমি সেভ এসে যাওয়ার পর একটা অনেক অপশন আসবে সেভ অ্যাজ টাইপ সেভ অ্যাজ টাইপ মানে কি টাইপে তুমি করতে যাচ্ছ ওইখানে বাম পাশে না ডান পাশে একটা তীর চিহ্ন আছে তীর চিহ্ন তুমি ক্লিক করলে দেখবো অনেকগুলো অপশন আসবে তুমি কি ধরনের চাচ্ছ তখন তুমি পিডিএফ সিলেক্ট করে সেভে ক্লিক করলেই দেখবা তোমার ডকুমেন্টটা কনভার্ট হয়ে কোথায় চলে আসছে পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে ভেরি ইম্পর্টেন্ট এটা পিডিএফ এ কনভার্ট করাটা এটা একবার মনে রাখো যে কোনো ডকুমেন্টকে তুমি কাউকে পাঠালে পিডিএফ এ কনভার্ট করে পাঠাবা এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কারণ সে ওটা পরিবর্তন করতে পারবে না যা আছে তাই বলতে পারবে না যে তুমি এটা বাদ দিছো এটা লেখো নাই এটা হচ্ছে এটা একবারে পরিবর্তন ছাড়া বইয়ের মতো দেখা যায় পিডিএফ ভার্সন
সব ইয়েতেই থাকে এটা। আর পিডিএফ যদি তোমার কম্পিউটার দেখা না যায়, তুমি তো কি করবা? পিডিএফ প্রোগ্রামটা ডাউনলোড করে নিবা। অনেকের ওই ইয়ে থাকে না, আমি জানি। আমি দেখছি অনেকের ইয়েতে কম্পিউটারে এই প্রোগ্রামটা না থাকার জন্য এই টাইপের ফাইল খুলতে পারে না। আমি এখানেও দেখছি নতুন কম্পিউটার কিনছে, কি রে ভাই কি একটা কম্পিউটার কিনলাম, এটা তো খোলা যায় না। তো আপনার কাছে তো ওটা ডাউনলোড না, এটা তো কম্পিউটার থেকে দেয় না, ওটা ডাউনলোড করে নিতে হয়। এই এটা অ্যাডোবি অ্যাডোবি একটা প্রোগ্রাম আছে, অ্যাডোবি পিডিএফ রিডার বলে এটাকে। একটা প্রোগ্রাম তুমি লিখলে দেখবা গুগলে, এই জিনিসটা সেই জন্য বলে দিচ্ছি। এই প্রোগ্রামটা না থাকলে তুমি যতই ইয়ে করো না কেন, ওই এটা খুলবে না। হ্যাঁ, এখন খোলা যায়, এখন আবার এগুলো ওয়েবসাইট দিয়ে খোলা যায়। ওয়েবসাইটের মধ্যে অপশনটা রাখছে, তুমি যদি চাও তুমি ওয়েবসাইট দিয়ে খুলতে পারো। মানে কি তোমার ওই এক্সপ্লোরার দিয়ে, ইন্টারনেট এক্সপ্লোরার বা ক্রোম দিয়ে, তোমার ব্রাউজিং গুলো দিয়ে খোলা যায়। কিন্তু এটা খুলতে গেলে একটা সফটওয়্যার লাগবে, পিডিএফ সফটওয়্যার, অ্যাডোবি রিডার। রিডার মানে এটা শুধু পড়া যায়। তো এটা দিয়ে তুমি করতে পারবা। আমি বারবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। কোন একটা ডকুমেন্টকে পিডিএফ করার জন্য প্রথমে ডকুমেন্টটা খুলবা, ফাইলে যাবা, সেভ এজ এ ক্লিক করবা, ফাইলের মধ্যে গিয়ে সেভ এজ এ ক্লিক করার পরে তোমার তোমার নাম তো দিয়ে দিছো, ফাইল নেম তো আছেই আগের থেকে, ওই নাম দিতে পারো, অন্য নামে দিতে পারো, তোমার ইচ্ছা। তারপর সেভ অ্যাজ টাইপ, ওই অপশনে যেতে হবে। ফাইল নেমের পরের অপশনটা ডান পাশের অ্যারো ক্লিক করতে হবে। অ্যারো ক্লিক করার পর তুমি যে ফরম্যাটে চাও ওটাকে তুমি দেখো, ওয়ার্ড 2007 করতে পারো। হ্যাঁ, অন্যের অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো ফরম্যাট। তো তুমি পিডিএফটাকে ক্লিক করবে, ক্লিক করে তারপর সেভে ক্লিক করবা। তারপর দেখবা তোমার কি হয়েছে, এই ওটা কি পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। তুমি ইমেল করে পাঠাতে পারবা, বা তুমি এটা তোমার ইউএসবি ড্রাইভে, থাম্ব ড্রাইভে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবা। কারণ এটা কি পোর্টেবল, এটা যে কোনো ছোট্ট ডকুমেন্ট, এটা বড় না। তো এটা এই জন্য বলছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা পোর্টেবল করা যায়। তো এটা নষ্ট হয় না, সবসময় তুমি ইউএসবি তে নিয়ে প্রিন্ট করতে পারবা। আরেকটা কথা হচ্ছে, এখানে একটা জিনিস দেখো, ওটা পরে আসবে হয়তো, কিন্তু এখানে একটা জিনিস আছে, তোমার টুলস। টুলস এর মধ্যে দেখো সেভ একবার নিচের দিকে, সেভ এর পাশে একটা টুলস আছে, একটা তীর চিহ্ন আছে। এটা কেন জানো? টুলসটা পরে আমি শিখাচ্ছি কিছুক্ষণ পরে। ওটা হচ্ছে তোমার ডকুমেন্টকে প্রোটেক্ট করতে চাই। প্রোটেক্ট মানে কি, পাসওয়ার্ড দিয়ে তুমি যদি এটাকে ইয়ে করতে চাও, তোমার ডকুমেন্ট আর কেউ খুলতে পারবে না। কারণ তুমি দেখো, তোমার একটা সেন্সিটিভ কিছু ইনফরমেশন আছে একটা ডকুমেন্টে, এটা তুমি ছাড়া আর কেউ, তুমি বা তোমার বস ছাড়া কেউ খুলতে পারবে না, তখন এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়। তো ওই টুলসটা তখন কাজে লাগে। দেখো সেভ একটা টুলস আছে। যা হোক, তাহলে আমরা কি শিখলাম? পিডিএফ ফরম্যাটটা শিখলাম। আমি বলছি বারবার, এটা ইম্পর্টেন্ট পিডিএফটা। তারপর ট্র্যাক চেঞ্জ, এটা অনেক দেশে অনেক জায়গায় করে না, কিন্তু আমরা এখানে এই দেশে খুব বেশি করা হয়। আমি জানি না বাংলাদেশে হয়তো করে, যারা বড় বড় কোম্পানিগুলো, তাদের এটা করতে হয়। তো তোমরা একটা 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 ধরো একটা কন্ট্রাক্ট লিখছো। কন্ট্রাক্ট মানে আমরা একটা কিছু একটা করব, এটা নিয়ে একটা কতগুলো রুল রেগুলেশন গিয়ে আমরা একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট বানাচ্ছি একটা কোম্পানির জন্য। তো কোম্পানির জন্য যখন ডকুমেন্ট বানাবা, এখানে সবার মতামত নিতে হবে, ম্যানেজারের, ওয়ার্কারের, তারপর তোমার যারা আর সাবঅর্ডিনেটস আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বা টেকনিক্যাল ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিপার্টমেন্টের, মার্কেটিং ডিপার্টমেন্ট, সবারই কি লাগবে? কমেন্টস লাগবে। ডকুমেন্টে সব লেখা থাকে এটা কিভাবে হবে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যদি কমেন্টস নিতে চাও, তো ওদের মতামত দেওয়ার জন্য, তুমি তো লিখছো নিজে, তুমি তো সব জানো না, তাইলে কি তুমি এটা সবাইকে পাঠানোর পর তারা তাদের মতো এটাকে কোথায় ভুল আছে এগুলো সংশোধন করবে। তো সংশোধন করতে গেলে যার যার মতো সংশোধন করতে হয়। এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। ওই এটা যখন করবা তুমি, এটা এক ধরনের ওইটার উপর কাজ করা, তোমার অরিজিনাল ফাইলটা থেকে যাবে, কিন্তু তুমি যখন কমেন্টস লিখবা, তখন পাশে দিয়ে তোমার নাম একটু ছোট করে, কমেন্টসে কি লিখছো, কি কেটে দিছো, কোনটা ভুল তুমি শুদ্ধ করছো, সব থেকে যাবে ডকুমেন্টে। আগের ডকুমেন্টে যা লিখছো ওগুলো ওগুলো লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে গেলে তুমি এটা করে তোমার তোমার কমেন্টস লিখে তুমি পাঠিয়ে দিলা। এইভাবে যদি 10 জন এমপ্লয়ি থাকে, সবাই সবার কমেন্টস লিখে পাঠিয়ে দিল, ওগুলোকে সব মিলে তাকে এত কষ্ট করতে হবে না। সে যেটা নিতে চায় সেটা ক্লিক করলেই নিতে পারবে, বাকিটাকে ডিসকার্ড করতে পারবে। তাহলে কি হচ্ছে কি, ওকে আবার লিখতে হবে না। ওই ডকুমেন্ট থেকেই ও তোমারটা নিয়ে, তোমার কমেন্টসটা যদি ঠিক থাকে, না ওরটা তো অ্যাকসেপ্টেবল, আমি ভুল লিখছি, ওটাকে ক্লিক করে ওটাকে পরিবর্তন করে ইজি ক্লিক 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 করে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। অ্যাকসেপ্ট করলেই তুমি যা লিখছো তোমারটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ও যেটা লিখছে ওরটা মুছে যাবে। সো
বিভিন্ন এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। এটা এটা অনেকে জানে না। এটা নতুন জিনিস একটা তোমরা শিখে রাখো। এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। ডকুমেন্টকে বিভিন্ন জনে রিভিউ করা। রিভিউ মানে আমার মতো করে আমি বললাম যে আমার কমেন্টস হচ্ছে এটা। তোমার আরেকজনের কমেন্টস হচ্ছে এটা। ১০ জন এমপ্লয়ির ১০ জন কমেন্ট। তখন তোমার পাঠাবে। তোমার অরিজিনাল ডকুমেন্টের মধ্যে লেখাটাই থাকবে, লাল, লাল করা থাকবে। পরে তুমি যদি মনে করো যে ওরটা অ্যাকসেপ্টেবল, ওরটা অ্যাকসেপ্ট করলা, তোমারটা ডিলিট করে দিলা। এটা কুইক করা যায়। তাইলে কি? এটা হচ্ছে এই ফাইনাল ডকুমেন্টেশন করার আগে অনেক ক্ষেত্রে ট্র্যাক চেঞ্জ করতে হয়। যদি অনেক বড় ডকুমেন্ট এবং অনেকজন লোক ইনভলভ থাকে ওই ডকুমেন্টের সাথে। তাইলে এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। গেল? তাহলে ইম্পোর্টেন্ট জিনিস শিখলাম আমরা ট্র্যাক চেঞ্জ। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট মানে পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড করার জন্য তোমার ডকুমেন্টে পাসওয়ার্ডিং করা যায়। ওই দেখো ওই আ ইয়েতে প্রিপেয়ার প্রিপেয়ার এ ক্লিক করে এনক্রিপ্টেড করতে পারো বা এভাবে না করে তুমি আবার করতে পারো। সবচেয়ে ইজি হচ্ছে ফাইল, সেভ এজ, সেভ এজ এ গেলে ওই সেভ এজ এর একটা বাটন আসবে। টুলস এ ক্লিক করে আমি দেখাই দিব একটা পাসওয়ার্ড করার পরে। আপাতত রাখো, মনে রাখো যে তোমার ডকুমেন্টকে তুমি ছাড়া আর কেউ মানে তুমি যে পাসওয়ার্ড দিয়ে রাখবা, খুলতে গেলেই ও বলবে তুমি পাসওয়ার্ড দাও। ওই পাসওয়ার্ডটা তো শুধু তুমি জানো। তাইলে এই ডকুমেন্টটা তো কারণ তোমার পার্সোনাল কতগুলো ব্যাপার থাকতে পারে। পার্সোনাল ব্যাপারগুলো তুমি পার্সোনাল ডকুমেন্টে রাখতে পারো। তাইলে পৃথিবীর কেউ খুলতে পারবে না যতক্ষণ না পাসওয়ার্ড তুমি দাও। তাইলে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখলে অনেক ক্ষেত্রে ভালো নিজস্ব ব্যক্তিগত ডকুমেন্ট গুলো। তো ওটা করার জন্য তোমার সাইভেজে গিয়ে এটা পাসওয়ার্ড প্রটেক্ট করতে হবে। তাহলে ডকুমেন্টকে পাসওয়ার্ড প্রোটেকশন তোমরা শিখে গেলা। তাহলে শিখে গেলে মানে কি আবার দেখালাম আমি পরে আবার এটা একটা আ প্র্যাকটিক্যাল ইয়ে নিয়ে আমি দেখাবো। তো ওইদিন আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে ডকুমেন্ট প্রটেক্ট করা। তারপর তুমি এবার আরেকটা জিনিস হতে পারে, একটা হচ্ছে কি আদার ফিচার হচ্ছে তুমি এটাকে আরেকটু তোমার ডকুমেন্ট একটু কালার করবা, এদিকে টাচ করবা, বিভিন্ন বর্ডার দিবা, শেড করবা, একটু সুন্দর করা। তো এটা সুন্দর করার জন্য তুমি এটা কি হচ্ছে এটাকে তুমি আরো কিছু কাজ করা যায়। হ্যাঁ? বিভিন্ন পেইন্ট দাগ দেওয়া, বর্ডার করা, একটু উঁচা করা, অন্য ধরনের টেক্সচার দেওয়া। তো এগুলো করতে গেলে এটাও করা যায়। এগুলো ওয়ার্ডে। তো এটা যারা ডিজাইন করে তাদের জন্য লাগে। তোমার এত দরকার নাই। তো ডিজাইন করার জন্য আসলে ওয়ার্ড ডকুমেন্ট আসলে কাজ করে না। ওরা অন্য সফটওয়্যার কাজ করে। অফিসের জন্য তুমি ছোটখাটো যদি একটা ফ্লায়ার মানে একটা ধরো তোমার ইনভিটেশন একটা ধরো তোমার কোন দিন ধরো মানুষের ঈদের দিন বা অন্য একটা ফেস্টিভ্যালে বা পয়লা বৈশাখে একটা তুমি কার্ড বানাতে যাচ্ছ সব এমপ্লয়ির জন্য। কার্ড মানি সবাইকে শুভেচ্ছা কার্ড। তখন এই কাজগুলো ছোটখাটো কাজ করতে হয়। তো এটা হচ্ছে এই ফিচার গুলো লাগে ওয়ার্ডে আছে এই ফিচার গুলো। তাইলে আমরা এরপরে আমরা কি দিব মডিউল 10 এর আমরা কুইজ দিব তোমাদের পাঠাবো। আর এই ক্লাসটা আপাতত এখানে শেষ হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিব। তারপর আমরা আ এরপরে আমরা